আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড মিয়ানমারে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমশই বাড়ছে। শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 694 জনে, আহত 1670 জন। থাইল্যান্ডে 10 জন নিহতের খবর পাওয়া গেছে। দুই দেশেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে এদিন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা 50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি আফটার শক হয়। সংস্থাটি আশঙ্কা করছে এই ভূমিকম্পের নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এর বাইরে যে পরিমাণ আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে $1,000 কোটি। ভূমিকম্পের পর রাজধানী নেপিদো, মান্দালয়, সাগাইং সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির সামরিক বাহিনী পরিচালিত সম্প্রচার মাধ্যম MRTV জানিয়েছে নিহত 144 জনের মধ্যে নেপিদোয় 96 জন, সাগাইংয়ে 18 জন এবং মান্দালয়ে 30 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শক্তিশালী কম্পনে নেপিদো, সাগাইং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে পড়েছে। এছাড়া একটি সেতু ও একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইরাবতী নদীর উপর আভা সেতু ধসে পড়েছে। সেতুটি ভেঙে পানির মধ্যে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিং অংলাইং। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের এই আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে এরই মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট দল কার্যক্রম শুরু করেছে। গাজা উপত্যকায় ঈদ উল ফিতর উপলক্ষে একটি যুদ্ধবিরতি হতে পারে এমন আভাস দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয়, অল্প সংখ্যক জিম্মিকে মুক্তি দিয়ে হামাস এই যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। ঈদের দিন বা ঈদের 3 দিন হতে পারে এই যুদ্ধবিরতি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, হামাসের কিছু নেতা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, তবে মুক্তি দেয়া জিম্মিদের বিনিময়ে হামাস কতজন ফিলিস্তিনি মুক্তি চাইবে তা নিশ্চিত নয়। তবে কান জানিয়েছে, হামাস এই উপলক্ষে যাদের মুক্তি দেবে তাদের মধ্যে থাকতে পারেন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ও ইসরায়েল আমেরিকার দ্বৈত নাগরিক ইডান আলেকজান্ডার। যুক্তরাষ্ট্র ও কাতার ঈদের দিনগুলোতে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। এছাড়া গাজার নাগরিকরা সম্প্রতি হামাসের বিরুদ্ধে যে বিক্ষোভ করেছে তারও ভূমিকা থাকতে পারে এই যুদ্ধবিরতিতে। তবে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, নতুন করে যুদ্ধবিরতি হলেই আমরা হামাস সংগঠিত হওয়ার সুযোগ পাব এবং তারা নতুন উদ্যমে লড়াই করার শক্তি ফিরে পাবে। এদিকে গাজার পর এবার লেবাননেও হামলা শুরু করল ইসরায়েল। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। কয়েক মাসের বিরতি থাকার পর এই হামলা দুপক্ষের যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলার জবাবে এই হামলা পরিচালনা করা হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুমকি, প্রতিরোধ ও যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন করতে প্রয়োজনে লেবাননের যে কোনো স্থানে হামলা করতে তারা প্রস্তুত আছেন। তিনি আরও বলেছেন, লেবাননের পরিস্থিতি থেকেও এতদিন যারা শিক্ষা নিতে পারেননি, এই হামলার কারণে তারা আমাদের অঙ্গীকার সম্পর্কে ওয়াকিবহাল হবে। আমাদের নাগরিকদের বিরুদ্ধে আঘাত, সেটা যত সামান্যই হোক, আমরা মেনে নেব না। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়ের এক ভবনে এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ওই ভবনটি ড্রোন সংরক্ষণের জন্য ব্যবহার করত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দাহিয়ে এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় 40টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাজধানী সানা সহ সাদা, মারিব, আল জাউফ এবং হুদাইদা প্রদেশে এই হামলা চালানো হয়। হুথি সমর্থিত আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এতে একাধিক বাসাবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সানার উত্তরে আমরান এলাকার পার্বত্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আল মাসিরার বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলায় দেশ জুড়ে অন্তত 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে
মধ্যে সানায় অন্তত একজন রয়েছেন। হামলার পর যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড এখনও এই হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, তবে হুথি নেতৃত্ব দাবি করেছে এই বিমান হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের অবরোধের প্রতিবাদে হুথিরা সম্প্রতি লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছিল, যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের পূর্ণাঙ্গ যুদ্ধ পুনরায় শুরু করা কারো স্বার্থের পক্ষে নয় এবং এটি অবশ্যই এড়াতে হবে। তিনি সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে ইয়েমেনের জনগণের জন্য শান্তিপূর্ণ ও টেকসই সমাধান নিশ্চিত করা যায়। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। এতে অন্তত 2টি জাহাজ ডুবে গেছে, একটি জাহাজ দখল করা হয়েছে এবং 4 জন নাবিক নিহত হয়েছে। এছাড়া হুথিরা ইসরায়েলের দিকে ডজন খানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে অন্তত 1 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এখন রুশ প্রেসিডেন্ট পুতিন নতুন দাবি করছেন, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে জাতিসংঘের নেতৃত্বে অস্থায়ী একটি প্রশাসনকে এই ক্ষমতায় বসাতে হবে। ওই প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে। রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মুখর হন তিনি। পুতিন বলেন, আমার মতে যুক্তরাষ্ট্র নতুনভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এই সংঘাত শেষ করার বিষয়ে সচেতন। ইউক্রেনের সাময়িক প্রশাসন ক্ষমতায় এলে তাদের অধীন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুদ্ধ বন্ধ হবে উল্লেখ করে পুতিন বলেন, এই যুদ্ধসহ যে কোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া, তবে এমন কোনো সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না। যুদ্ধের সম্মুখ সারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক শাসন জারি করা হয়, স্থগিত হয় নির্বাচন। ফলে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও এখনও তিনি ক্ষমতায় রয়েছেন। এই নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছিলেন ট্রাম্পও। তিনি সরাসরি জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন। আসলে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে বড় বিপত্তিতে পড়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে তাদের সমর্থন দিয়ে যাচ্ছিলেন তা থেকে সরে এসেছেন ট্রাম্প। শান্তি চুক্তির প্রচেষ্টার পাশাপাশি কিয়েভের উপর এক প্রকার চড়াও হয়েছেন তিনি। তবে গতকালের পুতিনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইউক্রেনে ক্ষমতায় কে থাকবে তা দেশটির সংবিধানের মাধ্যমে নির্ধারিত হবে। অর্থনীতি থেকে সামরিক প্রায় সব খাতেই দীর্ঘদিন কানাডার সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর সেই সম্পর্ক ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি। সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গতিপথ স্থায়ীভাবে বদলে দিতে চাচ্ছেন ট্রাম্প। তার মতে, ভবিষ্যতে কোনো বাণিজ্য চুক্তি হলেও সেই সম্পর্ক আর ফিরে আসবে না। গভীরভাবে একীভূত অর্থনীতি এবং নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে পুরনো সম্পর্ক ছিল তার সমাপ্তি ঘটেছে। ব্রিটিশ সংবাদ গার্ডিয়ানের মাধ্যমে টোকিও থেকে বার্লিন, প্যারিস পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় সব মিত্র সরকারই সম্প্রতি গাড়ি আমদানির উপর ট্রাম্পের দেয়া শুল্কের কঠোর সমালোচনা করেছেন। কিন্তু কিছু দেশ প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে। ট্রাম্পের এই শুল্ককে অযৌক্তিক এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছেন কার্নি। তিনি আরও জানান, শুক্রবার কানাডার শীর্ষ ব্যবসায়ী এবং প্রাদেশিক প্রধানদের সঙ্গে বৈঠক করে আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবেন কানাডার প্রধানমন্ত্রী। এই শুল্কের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের নিজস্ব শিল্পকে রক্ষা করতে হবে, নিজেদের নতুন করে গড়ে তুলতে হবে। মার্কিন শুল্কের বিরুদ্ধে আমরা প্রতিশোধমূলক বাণিজ্য ব্যবস্থা গ্রহণ করব, যার সর্বোচ্চ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের ওপর আর ন্যূনতম প্রভাব থাকবে কানাডার উপর। গতকালই প্রতিশোধমূলক শুল্কের ব্যাপারে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে কার্নির এই কড়া বক্তব্যের পর তার সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন, মার্ক কার্নির সাথে তার ফলপ্রসূ ফোনালাপ হয়েছে, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। ট্রাম্প আরও লিখেছেন, কানাডার আসন্ন নির্বাচনের পর সব সেক্টরে দূরত্ব কমতে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে। নেপালে বিলুপ্ত রাজতন্ত্র পুনরায় চালুর দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে এক সাংবাদিক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 45 জন। নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। নেপাল পুলিশের মুখপাত্র দীনেশ কুমার আচার্য রয়টার্সকে জানান, নিহত 2 জনের মধ্যে একজন বিক্ষোভকারী এবং অপরজন সাংবাদিক ছিলেন। পুলিশের আরেক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা একটি বাড়ি ও একটি গাড়িতে আগুন দিয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া 3 বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
একই দিন নেপালের রাজধানীতে রাজতন্ত্র বিরোধী আরেকটি পৃথক বিক্ষোভ সমাবেশ হয়েছে, তবে সেটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ত্রিভুবন টিচিংস হাসপাতালের ডাক্তার মোহন চন্দ্র রেগ্মি গণমাধ্যমকে বলেন, তাদের হাসপাতালে যাওয়া আহত বিক্ষোভকারীদের 5 জনের কোমরের নিচে গুলি লেগেছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। নেপালের রাজতন্ত্র বিলুপ্তের সিদ্ধান্তের জন্য 2008 সালে বিশেষ নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে 239 বছরের রাজতন্ত্র বিলুপ করে নেপাল হিন্দু রাজ্য থেকে ধর্মনিরপেক্ষ ফেডারেল রাজতন্ত্র ঘোষণা হয়। তখন থেকে নেপালের শেষ রাজা 77 বছর বয়সী জ্ঞানেন্দ্র কাঠমান্ডুর বাড়িতে সাধারণ নাগরিক হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করছেন। রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে গত 16 বছরে নেপালে 14টি সরকার গঠন হয়েছে। রাজনৈতিক অস্থিরতার জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।